আমাদের জন্য এমন একটি মাস, যে মাস বাংলাদেশের স্মৃতির পর থেকে কখনো মুছে যাবে না। আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম তখন মুক্তিযুদ্ধ হয়েছিল। আভ্যন্তরীণভাবে যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আমার জীবনে হয়েছিল। ভারতে যেতে হয়নি, বড় ভাইদের সাথে দেখেছিলাম সেই সময় বাংলাদেশের মানুষকে কেউ দমিয়ে রাখতে পারে না, স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আবার জুলাইতে এসে দেখলাম কিভাবে আমাদের এই রক্তিম সূর্যকে স্তমিত করতে চেয়েছিল ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। সেখান থেকে আমাদের নবপ্রজন্ম, জেনারেশন জিরা সকলে মিলে আজকে আবারও আমরা বাংলাদেশকে ফিরে পেয়েছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদদের। এই শহীদের আত্মহতি কখনো ফেরত যাবে না। আজকে এখানে দুইজন শহীদ উপস্থিত হয়েছিলেন এবং তারা এখান থেকে আপনাদের কাছে সম্মাননা নিয়ে গিয়েছেন। স্মৃতিতে রয়েছে আপনাদের ওয়াসিমের কথা, রয়েছে আনাসের কথা, রয়েছে মুগ্ধর কথা, রয়েছে সাইদের কথা, শত শত শহীদানের কথা। এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আবার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে এই পলিটেকনিক ইনস্টিটিউটে এসে আমি অনেক কিছু জানতে পারলাম। আজকে আমার আসার কথা ছিল না। আমার কুষ্টিয়া ইউনিভার্সিটিতে বিশাল প্রোগ্রাম ছিল। ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিব অনেকটা জোর করে আমাকে আটকে রেখেছে এবং আমাকে ভার্চুয়ালি বক্তব্য দিতে হয়েছে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির নবীনগড় অনুষ্ঠানে। আমি এসে অত্যন্ত কৃতার্থ হয়েছি যে এই প্রতিষ্ঠানটি এই দুর্বলতাগুলো সম্পর্কে আমার আগেই জানা উচিত ছিল। বলতে হয় কারিগরি শিক্ষা, এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আমি 2006-এ মন্ত্রিত্ব যাওয়ার পর প্রতিনিয়তই কারাগারে থাকতাম এবং কোনো দুর্নীতির মামলা নয়, মোবাইল ছিনতাই, ভ্যানিটি ব্যাগ ছিনতাই, আমি আমার স্ত্রী নাজমুনা দেবী সহ এই ধরনের অনেক মামলা দিয়ে প্রায় 3.5 বছর আমাকে কারাগারে রাখা হয়েছিল। বেরিয়ে আসার পর ভাবলাম সময়টা কাজে লাগায় একটি পিএইচডি করার চেষ্টা করলাম এবং আমার গবেষণা উপাত্ত ছিল উচ্চতর শিক্ষা বাংলাদেশে, হায়ার এডুকেশনে বাংলাদেশে কি করা যায়। যেহেতু 5টি বছর দেশমাতা বেগম খালেদা জিয়ার সাথে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। আমার থিসিসের প্রায় 30% কাজ শেষ হওয়ার পরে আমি 2015 সালে 2রা জুন ওনার সাথে দেখা করলাম লন্ডনে গিয়ে। আমার থিসিসের উপাত্তর কথা বলার পর তিনি হেসে দিয়ে বললেন, হায়ার এডুকেশনে গবেষণা করে বাংলাদেশে তো বেকারত্বের কারখানা বানাবেন, তার চেয়ে ভালো আপনার গবেষণা উপাত্ত চেঞ্জ করে কারিগরি শিক্ষায় নিয়ে। অনেকটা ঘাটে গেল, প্রায় 30% কাজ শেষ হয়ে গেল। এরপর আমাকে টপিক চেঞ্জ করতে হবে, কিন্তু ভাবতেও পারিনি 2015 সালের জুন মাসের 2 তারিখের রাত্রে তিনি আমাকে নিজ কলমে হায়ার এডুকেশনের জায়গাটি কেটে লিখে দিলেন টিবেট, হিউম্যান ক্যাপিটাল and socio-economic development in Bangladesh through technical and vocational education and training. আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা কি হবে এই নিয়ে তিনি আমাকে গবেষণা করতে বললেন। আমি জানতাম না যে আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত ভিশনারি একটি বিষয়কে তিনি লালন করছিলেন যে বাংলাদেশে এই কারিগরি শিক্ষার বিপ্লব আনতেই হবে। সেই জন্য তিনি আমাকে তৈরিও করছিলেন।
আবার আল্লাহর রহমতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। তিনি বাজেট ঘোষণা করলেন, বললেন আমি জিডিপির 5% বাজেট দেব পর্যায়ক্রমে। ডেকে বললেন সবচেয়ে প্রায়োরিটি হবে ডিব্যাট of the technical and vocational education and training. This is a lifelong education. Everybody does indeed need debate. উন্নত বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে এই জায়গাটিতে অ্যাড্রেস করি। আমরা যদি দেখি চায়নার অবস্থা, সেখানেও আমরা দেখতে পাই এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে বিশ্ব যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন আমরা দেখেছি কারিগরি শিক্ষায় যারা দীক্ষিত হয়েছিল তারাই দেশ গঠন করেছিল। আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ মানুষকে পয়দা করেছেন। পৃথিবীর অন্যান্য দেশে জনসংখ্যা বিলুপ্তের পথে। More than 30 developed states, more people are dying, less people are taking birth. But it is reverse in Bangladesh. More people are taking birth, less people are dying. অর্থাৎ আমাদের দেশের জনসংখ্যা বেড়েই চলেছে। বাড়তে বাড়তে আজ আমাদের দেশের জনসংখ্যা 18 কোটিতে এসে দাঁড়িয়েছে। এই বিশাল জনসংখ্যাকে একটি মানব সম্পদে রূপান্তরিত করার পরিকল্পনা এনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অতএব সেই আলোকেই আমরা এগিয়ে যাব আগামী দিনের এই শিক্ষাকে পরিবর্তন আনার জন্য। আমি ধন্যবাদ জানাই রাকিবকে, আমাদের ছাত্র দলের সভাপতি। সে অনেকটা জোর করে আমার এই ব্যস্ততার মধ্যে আমার কুষ্টিয়ার প্রোগ্রাম চেঞ্জ করে এখানে এনেছে। আর এই বিশাল ছাত্রদের দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তবে চেয়েছিলাম এই মঞ্চে ওঠার আগে আমি ল্যাবগুলো দেখব, পরিদর্শন করে বাস্তব অবস্থা আমি জানতে চাইব। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্ট এটাকে করেছিল। এই প্রতিষ্ঠানটি একটি বিশাল প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানে আমাদের যা ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটিকে আমরা সঠিকভাবে ব্যবহার করছি না। সেদিক দিয়ে আমাদেরকে এই টেকনিক্যাল এডুকেশনে এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে আমি বলতে পারি দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য জার্নি অফ দ্য টেকনিক্যাল এডুকেশন ইন বাংলাদেশ। আজকের প্রেক্ষাপটে ডিবেট আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন রয়েছে। আমাদের ট্রেডিশনাল এডুকেশন থেকে বেরিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি আসার সময় রবোটিক্সের উপরে তারা সুন্দরভাবে দেখালো কি করতে পারছে। তাদের মেধা মনন উৎসাহিত করতে হবে সরকারের পক্ষ থেকে। আমরা সরকার দায়িত্ব পেয়েছি, আমাদের কাজ করতেই হবে। কিন্তু আমরা যদি সঠিকভাবে এই টেকনিক্যাল এডুকেশনকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি তাদের সাপ্লাই না দিতে পারি, এই দোষ তাদের নয়, এই দোষ হবে আমাদের। সেই জন্য আমাদের গ্লোবাল এক্সপেরিয়েন্স থেকে আমাদেরকে শিখতে হবে। আজকের দিনে পৃথিবী আমাদের হাতের মুঠোতে রয়েছে। এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি কে কিভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের পরেও যারা দেশ স্বাধীন করেছে তারাও আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে। আমরা আর পশ্চাৎপদ থাকতে চাই না। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই বলি, থাইল্যান্ডের কথাই বলি, ভিয়েতনামের কথাই বলি, আর চায়নার কথা তো বলে লাভই নেই। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি চায়না সফর করেছেন এবং টেকনিক্যাল এডুকেশনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এই সেক্টরে কাজ করার জন্য তিনি বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আমাদের প্ল্যান রয়েছে আমরা এই পাইনিয়ার অফ দ্য টেকনিক্যাল এডুকেশন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে এমন একটি মডেলে রূপান্তরিত করব, সেটা চায়না বাংলাদেশ এই পলিটিক্সের জয়েন্ট কোলাবোরেশনে
আমরা একটা এক্সেপশনাল টেকনিক্যাল এডুকেশনের সেন্টার অফ এক্সিলেন্স বানানোর প্ল্যান আমাদের রয়েছে। অবশ্যই আমি আসতাম। আমাদের বিভিন্ন প্রোগ্রামের কারণে 180 ডেজ যে হানিমুন প্রোগ্রাম রয়েছে আমাদের মন্ত্রণালয়, এবং এটি একটি বিশাল মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে আমরা বেশ অনেকগুলো অনুষ্ঠান করছিলাম। ইতিমধ্যে আসছে 9 তারিখে আমাদের চিটাগাঙ্গে প্রাইম মিনিস্টার্সের ডিজায়ার ছিল প্রাইম মিনিস্টার্স ফুটবল কাপ আমাদের স্কুল কলেজের প্রতিযোগীদের মধ্য দিয়ে শুরু করা। সেটা আমাদের করার কথা ছিল, কিন্তু আমরা অনুরোধ করে 9 আগস্ট থেকে পিছিয়ে দিয়েছিলাম একটি মাস, অর্থাৎ আমরা সেপ্টেম্বরের 9 অথবা 10 তারিখে করব। আমরা খেলাধুলাকে প্রচন্ড ভাবে চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার লেখাপড়ার সাথে খেলাধুলা করতেই হবে। এই খেলাধুলার জন্য ইতিমধ্যেই একটি মাঠের কথা বলা হলো আজকে এই অনুষ্ঠানে ছাত্র দলের সভাপতি। আমিও জেনে নিয়েছি এখানে একটি মাঠ রয়েছে যেখানে নাকি গরুর হাট হচ্ছে। আমাদের এই জায়গা সম্পূর্ণের মধ্যে যদি এইভাবে আমাদের জায়গা যদি গরুর হাট হয়, এটা হতে পারে না। টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়ার বিকল্প আমাদের নেই। আজকে এক্সপেট্রিয়েটটাই হচ্ছে আমাদের ইকোনমিক্সের, আমাদের ফরেন কারেন্সি আর্নিংয়ের, আমাদের রিজার্ভের লাইফ লাইন। অতএব আমরা যদি দক্ষ মানব সম্পদ তৈরি করে আমরা যদি তাদেরকে এক্সপোর্ট করতে পারি, এই এক্সপেট্রিয়েটরা আরও বাড়বে, আমাদের দেশের সম্মান বয়ে নিয়ে আসবে এবং অর্থনৈতিকভাবে আমরা সচল হতে পারব। ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশে আবার নতুন করে 4টি পলিটেকনিক ইনস্টিটিউট করতে আর 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ করতে যাচ্ছি। 1995 সালে দেশমাতা বেগম খালেদা জিয়া 64টি জেলায় 64টি পলিটেকনিক ইনস্টিটিউট করার একটি প্রোগ্রাম হাতে নিয়েছিলেন। এতদিন পরেও এ যাবৎ 64টি হয়নি, যদিও আমরা 43টি রেখে এসেছিলাম। এই 17 বছরের মাথায় 20 বছর পরে এসে দেখছি মাত্র 51টি হয়েছে। সেই সাথে আমরা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজও আমরা তৈরি করছি। আমি ভাবছি এবং আলোচনা করছিলাম ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাথে যে আমরা 2টিকে ডেডিকেটেড করে দিতে চাই শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। কারণ যে ডুয়েট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার আমাদের হায়ার স্টাডিজের সুযোগ অনেক কম স্যার। স্যার আমাদের হায়ার স্টাডিজের সুযোগ অনেক কম স্যার। আমি তো এতদিন একটা দাবি শুনিনি, এটা তো আমি সিদ্ধান্ত নিয়েছি। স্যার এটা আমাদের 6 দফার মূল দফা স্যার। আজকে শুনলাম তোমাদের ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাথে কথা হয়েছে, তারা দাবি করেনি। তোমরা ভাববে না যে আমি এমন মন্ত্রী ঘরে বসে বসে কাজ করি। আই টক টু অল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে সময় দেওয়া হয়েছিল। আমরা সাধারণত জেনে থাকি যে ইন্টারমিডিয়েট পাস করলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 4 ইয়ার্স অফ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম হয়। কি তোমরা কথা শুনতে চাচ্ছ না? তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হতো শহীদ জিয়ার সময় থেকে, তাই না? আমার প্রশ্ন হচ্ছিল যে তোমরা এসএসসি পাস করে আগে 3 বছর ছিল ডিপ্লোমা, এটাকে 4 বছর করা হলো। ডুয়েটে ভর্তি হওয়ার পর আবারও তোমাদের 4 বছর পড়তে হচ্ছে, তাই না? ভুল করছি? তাহলে তোমরা যে ক্লাস 10 প্লাস 4 ইয়ার্স ডিপ্লোমা পড়লে 14 বছর, আর 12 ইয়ার্স ইন্টারমিডিয়েট পড়ে
4 বছরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া যায়, তাহলে তোমাদেরকেও তো একটু ক্রেডিট দেওয়ার প্রয়োজন ছিল নিশ্চয়ই, তাই না? এই বিষয়টি নিয়েও আমি কথাবার্তা বলছি। যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউটকে হায়ার স্কেলে পড়ার সুযোগ করে দিতে হবে, তা না হলে টেকনিক্যাল এডুকেশনের প্রতি মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। একইভাবে আমরা যে ইঞ্জিনিয়ারিং কলেজ তোমাদের জন্য 2টিকে ডেডিকেটেড করব, সেই জায়গাও তোমাদের ক্রেডিটের ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাজ এ হোল টেকনিক্যাল এডুকেশনের কোনো বিকল্প আজকের বাংলাদেশে এই সামগ্রিকভাবে এই বিশাল জনশক্তিকে উন্নয়নের দিকে ধাবিত করার কোনো বিকল্প আজ আমাদের নেই। এই পপুলেশনকে অ্যাড্রেস করতে হলে টেকনিক্যাল এডুকেশনকে আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এটার ব্যবস্থা নিতে হবে। দাবি এসেছে বাস দেওয়ার, দাবি এসেছে ল্যাব করার, দাবি এসেছে একাডেমিক ভবন তৈরি করার, দাবি এসেছে হোস্টেল ডরমিটরি তৈরি করা। প্রত্যেকটি বিল্ডিংই পূর্ণ রয়েছে। তবে তোমরা অত্যন্ত ভাগ্যবান যে ঢাকা শহরের ভিতরে এত বিশাল জায়গা আর কোন ইনস্টিটিউটে আছে কিনা আমার জানা নেই। ইতিমধ্যেই 6 তলা একটি ভবন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনের জন্য। আমি টিজিকে এই মঞ্চে থেকেই আদেশ করেছি এবং টেকনিক্যাল এডুকেশনের সেক্রেটারিকে বলেছি তোমাদের জন্য আলাদা একটি টিপিপি তৈরি করার জন্য। ইমিডিয়েটলি এখানে আসবেন এবং পৃথকভাবে তোমাদের জন্য একটি স্কিম নেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটি বিষয়কে অ্যাড্রেস করতে হবে। প্রায় 12,000 শিক্ষার্থী এখানে এবং মেধাবী শিক্ষার্থী এবং ঢাকা শহরে। বাসের বিষয়ে কথা বলা হয়েছে। বেশ অনেকগুলো প্রতিষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে সফর করার পর, অর্থাৎ প্রত্যেক শনিবারই আমি কোনো না কোনো ইউনিভার্সিটি ভিজিট করি। সকলেই এই ট্রান্সপোর্টেশনের কথা বলছেন। অতএব আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আমাকে আলাদা একটি প্রজেক্ট হাতে নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। তবে ইতিমধ্যেই তোমাদের প্রিন্সিপাল আমাকে একটি ভালো বুদ্ধি দিলেন। তিনি বললেন বিআরটিসি থেকে আপাতত 3টি বাস ভাড়া করার ব্যবস্থা করে দিলে আমাদের শিক্ষার্থীদের সমস্যা খানিকটা সমাধান হবে। এই প্রস্তাবটিও কিন্তু কোনো অবস্থাতেই কোনো খারাপ প্রস্তাব নয়। তাই ভাবছি যে আমরা এই বিষয়গুলোকে নিয়ে কথা বলবো। তোমাদের এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টটি পড়ানো হয় না কোথাও, জানতে পারলাম, কিন্তু রোবোটিক্স এই সাবজেক্টে, অটোমেশন, মেকাট্রনিক্স এগুলির ব্যাপারে এই সাবজেক্টেরই প্রয়োজন রয়েছে। আজকালকার দিনে ইলেকট্রিক ভেহিকেলের সময় এসে গিয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি বাস ইম্পোর্ট করতে যায়, সেটা যদি ইভি হয়, ইলেকট্রিক ভেহিকেল হয়, তাহলে সম্পূর্ণভাবে ট্যাক্স মুক্ত করে দিয়েছে। অপরদিকে ফসিল গ্যাস সাশ্রয় করার জন্য আমরা কিছুদিন আগেও দেখেছি এই গালফ ওয়ারের কারণে আমাদের দেশে ফুয়েল ক্রাইসিস হয়েছিল। এটাকে ট্রান্সফর্ম করার জন্য তিনি সোলার এনার্জি, অ্যাট দ্য সেম টাইম তিনি ইলেকট্রিক ভেহিকেলের প্রতি গুরুত্ব দিয়ে পাবলিক সেক্টরে যদি ইলেকট্রিক ভেহিকেল ইম্পোর্ট করা হয় তাহলে 20% ট্যাক্সের ভিতরে আনা যাবে। অতএব এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলিতে ইলেকট্রিক ভেহিকেল কোর্স আমি মনে করি শুরু করা উচিত। সেমিকন্ডাক্টর এবং সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, ডিজিটালাইজেশনের উপরও আমাদের নতুন নতুন করে কোর্স চালু করতে হবে, যেভাবে আমি দেখেছি বিশ্বে অন্য দেশগুলি হচ্ছে। ভেরি রিসেন্টলি আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম এবং টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে কথা বলেছিলাম। তারা বলছে
যে আপাতত তাদের কাছে কোনো প্রোগ্রাম তারা নিচ্ছে না, তারা গবেষণা করছে আবারও নতুনভাবে এই টেকনিক্যাল সেক্টরে ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভভাবে নতুন কি করা যায় তারা সেভাবে ভাবছে। আমাদের এই টেকনিক্যাল এডুকেশন ইজ এ লাইফ লং এডুকেশন। এখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি দ্বিতীয় ভাষাকে গুরুত্ব দিয়েছেন এবং আমি আশা করছি আমরা এই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোতে বাংলা ইংরেজির পাশাপাশি জাপানিজ, ফ্রান্স, কোরিয়ান আর চাইনিজ, ম্যান্ডারিন আমাদের এই তৃতীয় ভাষাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে, এর কোনো বিকল্প আমাদের নাই। আমি শিক্ষার্থীদের বলবো তোমাদের এইম যেন শুধু জব পাওয়ার জন্য না হয়, তোমাদের এইম যেন হয় উইল ক্রিয়েট দ্য জব। তোমাদের এইম যেন হয় আমরা ইনোভেটিভ হব, আমরা আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করার যা প্রয়োজন তা আমরা করব। এই এইম আমাদের থাকতে হবে। আমি আশা করব আমাদের সকল শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা সঠিকভাবে লেখাপড়া করবে। আমি মন্ত্রণালয় থেকে আমাদের যে দায়িত্ব রয়েছে তোমাদের জন্য, সেই দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করব। মনে রাখতে হবে আমাদের দিন শেষ, তোমাদের দিন আসছে। এই নতুন দিনের জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে তোমাদেরকে সৃষ্টিশীল হতে হবে এবং আমরা তোমাদের সেই সহায়তা করে দেব। তোমরা নিশ্চিত জানো আমরা যে প্রধানমন্ত্রীকে পেয়েছি তিনি কতটা না এই দেশকে ভালোবাসেন এবং কতটা না নিরলস চেষ্টা করে যাচ্ছেন, বিশেষ করে এই শিক্ষা এবং টেকনিক্যাল এডুকেশনে। ইতিমধ্যেই তিনি বাজেট বাড়িয়েছেন এবং আমাকে আলাদা নির্দেশ দিয়েছেন যে অন্য জায়গা থেকে বাজেট কেটে হলো টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। তোমরাই হচ্ছে আমার গবেষণার বিষয়বস্তু। তোমাদেরকে নিয়ে আমি 5টি বছর গবেষণা করেছিলাম। তোমাদেরকে নিয়েই আমরা দেখব বাস্তব বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেটি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান করতে চাচ্ছেন, সেই বাংলাদেশ তোমাদেরকে নিয়ে পেতে হবে। আমাকে এখানে আনার জন্য, তোমাদের মাঝে দুটি কথা বলার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ নতুনভাবে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই দিনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সেই যে অমর হোক, এখন যে অমর হোক আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যান আগামী বাংলাদেশের। আসসালামু আলাইকুম।